ক্লাস 9। আজকে আমরা যেটা আলোচনা করব আমাদের সিলেবাসের একেবারে শেষের দিকের একটা অধ্যায়, মানে এটা করলেই সিলেবাস প্রায় শেষ আমরা ধরে নিতে পারি। আর একটা আমাদের বাকি থাকছে পৃথকীকরণ, সেটা একটা ক্লাসই হয়ে যাবে। তবে আজকে একটা ক্লাস আমরা সাউন্ড পড়ব, পরের দুটো ক্লাস মিলে তোমার পৃথকীকরণ এবং সাউন্ড শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ পুজোর আগেই আমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে অক্টোবরে। আর নভেম্বরের একেবারে শেষের দিক করে বা ডিসেম্বরের প্রথম দিকে যদি তোমাদের পরীক্ষা হয়ে থাকে হবে, আর মোস্ট প্রবাবলি পরীক্ষা পিছনের একটা সম্ভাবনা আছে। তবে আমরা এর সাউন্ড পড়ার ঠিক আগে আমরা পড়েছি তাপ। সেখানে আমরা পেয়েছি তাপ হলো এক প্রকার শক্তি। তাপ শক্তি, আলোক শক্তি, যেমন এগুলোকে আমরা এক এক করে শক্তি বলে থাকি, ঠিক তেমনি শব্দ যেটা বলছে বা সাউন্ড, এটাও কিন্তু এক প্রকার শক্তি। এর কি করে আমরা শব্দ যে এক প্রকার শক্তি সেটা আমরা কি করে প্রমাণ করব? ধরো মানে আমরা একটা কাঁচের আলমারিতে কিছু পরিমাণ বিস্ফোরক পদার্থ বা একটা যদি আমরা চকলেট বোম রেখে আসি, তাতে আগুন দিলাম না, তাহলে কি কাঁচের আলমারিটা ভেঙে যাবে? ভাঙবে না। কিন্তু ওই কাঁচের আলমারির মধ্যে যে চকলেট ছিল, সেই চকলেটটা রেখে যদি আলমারিটাকে বন্ধ করে রেখে দেওয়া হয়, তাতে আগুন দিলে চকলেটটা ফাটবে, অর্থাৎ শব্দ উৎপন্ন হবে। সেই উৎপন্ন শব্দে তোমার কাঁচগুলো ভেঙে যাবে। অর্থাৎ এখানে শব্দ কিছু পরিমাণ কাজ করছে, অর্থাৎ শক্তি ছাড়া তো কার্য করা সম্ভব নয়, বা কার্য আর শক্তি, কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়ে থাকে। সেই কারণে আমরা বলতে পারি শব্দ হলো এক প্রকার শক্তি। শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এবার কেন শক্তি বা কিভাবে শক্তি, সেটা আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করতে পারলাম। এবার বলছে দেখো, শব্দের উৎস হচ্ছে কম্পন, বা শব্দ উৎপন্ন হতে গেলেই আমাদের কোনো একটা কম্পনশীল বস্তুর প্রয়োজন হবে। কীরকম বলছে, শব্দ উৎপন্ন হতে গেলে কম্পনশীল বস্তুর প্রয়োজন, এটা একটা পরীক্ষার সাহায্যে আমরা ব্যাখ্যা করব। কিভাবে ব্যাখ্যা করব? বলছে একটা সুরশলাকা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে টিউনিং ফর্ক। সুরশলাকা দেখতে খানিকটা একটা ইউ আকৃতি এবং এটা স্টিলের হয়ে থাকে। আর এইটাকে আমরা হাত দিয়ে ধরে বা কোনো একটা কী বলবো কঠিন পাটাতনের ওপর সেট করে রেখে এই একটা বাহুকে যদি আমরা রবারের হাতুড়ি বা রবার জাতীয় কিছু দিয়ে আঘাত করি, তাহলে দেখা যাবে যে এই সুরশলাকাটা মানে অত্যন্ত ক্ষীণ গতিতে কাঁপতে থাকছে এবং তার সাথে একটা সুন্দর মানে শব্দ উৎপন্ন হচ্ছে। এবং দেখা গেছে যে যতক্ষণ কম্পন হয় ততক্ষণই শব্দটা থাকে, কম্পন বন্ধ হয়ে গেলে আর শব্দ থাকে না। শুধু তো এটা মুখে বললে হবে না, একটা পরীক্ষামূলক প্রমাণের সাহায্যে এটাকে আমাদের দেখাতে হবে। সেটা করার জন্য কী হলো, একটা সুরশলাকে কাঠের পাটাতনের ওপর সেট করে দেওয়া হলো, তার সাথে আরেকটা তোমার স্ট্যান্ডের থেকে একটা সোলার বলকে এমনভাবে ঝুলিয়ে রাখা হলো যেন ওই সুরশলাকার গায়ে জাস্ট টাচ করে থাকে। এই অবস্থায় একটা রবারের হাতুড়ি দিয়ে সুরশলাকার এই বাহুটাকে টাচ করা হলো। যেই টাচ করব দেখব যে ওখানে শব্দ উৎপন্ন হবে এবং তার সাথে সুরশলাকার গায়ে লেগে থাকা এই যে বলটা সমস্ত দূরে সরে যাবে, আবার ঠেকবে, দূরে সরে যাবে, আবার ঠেকবে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে শব্দ উৎপন্ন হতে গেলে যে বস্তু থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেই বস্তুর অবশ্যই কম্পন দরকার, অর্থাৎ কম্পনশীল বস্তুই হচ্ছে শব্দের উৎস। সুরশলাকা বা টিউনিং ফর্ক হচ্ছে এমন একটা বস্তু যা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট একটা শব্দ উৎপন্ন করে। মানে তার কম্পাঙ্ক অর্থাৎ প্রতি সেকেন্ডে কম্পনটা সবসময় একই থাকবে। সেইভাবে আমরা সুরশলাকাকে আমরা বলতে পারি যে নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট একটা বস্তু, বা নির্দিষ্ট কম্পাঙ্ক শব্দ সৃষ্টি, নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করতে পারবে এইরকম একটা বস্তু। এবার নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে শনক। শনক কাকে বলে? শব্দের উৎসকে শনক বলে, অর্থাৎ যেখান থেকে শব্দ উৎপন্ন হয় তাকেই আমরা বলে থাকি কি শনক। নেক্সট আমরা যেটা যাব বলছে মানুষের স্বরতন্ত্রীতে শব্দ উৎপাদনের বা উৎপন্নের কৌশলটা কি? তোমরা সকলেই দেখেছো ছোটোবেলায় কোনো একটা লজেস খাওয়ার পর সেই লজেসের প্যাকেটটা, অর্থাৎ পলিথিনের যে প্যাকেটটা, সেটাকে টান টান করে ধরে আমরা মুখের মধ্যে নিয়ে শব্দ করতাম, প্রচণ্ড জোরে শব্দ উৎপন্ন হতো। এছাড়া বা কখনো কখনো বই পড়তে পড়তে বা
খাতাটাকে নিয়ে বা বইয়ের দুটো পাতাকে একসাথে নিয়ে মুখে করে ফুঁ দিলে সেখানে শব্দ উৎপন্ন হয়। আমাদের স্বরতন্ত্রীতে এরকম খুব পাতলা দুটো পর্দার মতো অংশ থাকে, যাকে ভোকাল কর্ড বলে। আমরা যখন কথা বলি তখন আমাদের ভোকাল কর্ড দিয়ে বাতাস ফুসফুস থেকে বেরিয়ে আসে, এবং ফুসফুস থেকে বেরিয়ে আসার সময় ওই দুটো পাতলা যে পর্দার মতো অংশ তাদের কম্পন হয়, কম্পন হওয়ার ফলেই কিন্তু শব্দ উৎপন্ন হয়। এটা আমরা একটা বইয়ে দুটো পাতাকে একসাথে ধরে ফুঁ দিয়ে এই এক্সপেরিমেন্টটা করতে পারি, অর্থাৎ ওখানে যেভাবে শব্দ উৎপন্ন হচ্ছে আমাদের ভোকাল কর্ডের মানে অবস্থিত দুটো যে পাতলা পর্দা তাদের কম্পনের ফলে একই ক্রিয়া কৌশলের মাধ্যমে কিন্তু শব্দ উৎপন্ন হয়ে থাকে। এই পরীক্ষাটা তোমরা নিজেরা ঘরে বসে খাতার নিয়ে বা কোনো দুটো কাগজকে নিয়ে বা দুটো পলিথিনকে নিয়ে একসাথে ধরে সেখানে ফুঁ দিয়ে কিন্তু করে দেখতে পারো। নেক্সট যেটা বলতে থাকো, শব্দ শুধু উৎপন্ন হলেই তো হবে না। যেখানে শব্দ উৎপন্ন হচ্ছে যদি শব্দটা সেখানেই সীমাবদ্ধ থাকে তাহলে দূরে যারা অবস্থান করছে তারা তো সেই শব্দ শুনতে পাবে না। তাহলে আমার এখন ঘটনা যেটা হচ্ছে, তাহলে ওই শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বলেই আমি এখানে কথা বলছি, আমার থেকে দূরে একটু দূরে যারা আছে তারা সেই শব্দ শুনতে পাবে, কিন্তু সেখানে শব্দটা যাচ্ছে কী করে? বলছে শব্দ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে মানে কোন কৌশলে বিস্তার লাভ করে বা যায় সেটা সংক্ষেপে ব্যাখ্যা করতে বলছে। এটা তোমরা বই থেকেও করতে পারো বা আমি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো, সেটা তোমরা দেখেও বুঝতে পারো বা ব্যাপারটা ধাতস্থ করতে পারো। কীরকম বলছি, প্রথমেই বলি শব্দ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ তাদেরকে বলা হয়, বলছে যখন কোনো একটা তরঙ্গ একদিক থেকে একদিকে যাবে আর যে মাধ্যমের মধ্য দিয়ে যাবে সেই মাধ্যমটা এই বরাবর কম্পিত এইরকম মানে অনুভূমিক বা প্যারালাল বা সমান্তরালভাবে কম্পিত হতে হতে যাবে, তখন সেই তরঙ্গকে বলা হয়ে যায় অনুদৈর্ঘ্য তরঙ্গ। যাক, ওটা আসছি আমরা পরে। অনুদৈর্ঘ্য তরঙ্গ, তির্যক তরঙ্গ আমরা ডিটেলসে আলোচনা করব, তবে তার আগে একটুখানি বলে নিই। শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ মাধ্যমের যে অভিমুখে বিস্তার ঘটে মাধ্যমের কণাগুলির কম্পন সেই অভিমুখ বরাবরই হয়ে থাকে। অর্থাৎ এদিক থেকে এদিকে মনে করো শব্দ তরঙ্গ এদিক থেকে এদিকে যাবে, তাহলে মাধ্যমের কণাগুলির কম্পনটাও এদিক 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 এইভাবে কম্পিত হতে হতে ডান দিক বাম দিক কম্পিত হতে হতে যাবে। এবার এটা করার জন্য আমি নিচে একটা ছবি তোমাদের দেখাবার চেষ্টা করেছি। ধরো এই একটা সূর্যলাকাকে আমরা স্থির রেখেছি, কিন্তু কোনো রবারের প্যাড দিয়ে এখনও আমরা ওটাকে ধাক্কা মারিনি, ফলে কোনো শব্দ উৎপন্ন হচ্ছে না। তাহলে সূর্যলাকার গায়ে যে বায়ুটা ছিল সেই বায়ুমণ্ডলের স্তরগুলোকে আমরা এরকম এক একটা মানে বইটাকে বন্ধ করে রাখলে যেখানে কাগজগুলো পরপর একদম ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে থাকে, সেই রকম বায়ুমণ্ডলের স্তরগুলো এইরকম আড়াআড়িভাবে অবস্থান করে আছে। অর্থাৎ এখানে শব্দ উৎপন্ন হয়নি, অর্থাৎ বায়ুমণ্ডলের স্তরগুলো যেমন সমদূরত্বে অবস্থান করছিল সেরকম সমদূরত্বে অবস্থান করছে। এবার বলছি রবারের হাতুড়ি দিয়ে যখন আমি সূর্যলাকার বাহুটাকে আঘাত করলাম, তখন বাহুটা বলছে যখন এক্স থেকে ওয়াইয়ের দিকে সরে গেল, তার মানে কি ওই সূর্যলাকার বাহু যখন এদিকে সরে আসছে, তাহলে ওই বাহুর সামনে যে বায়ুর স্তরগুলো ছিল তার উপরে একটা চাপ প্রয়োগ করবে। ওই চাপ প্রয়োগ করার ফলে ওই বায়ু স্তরের সামনে থাকা বায়ুস্তরগুলো একটা বল অনুভব করবে। এই বল অনুভব করার ফলে ওর পাশাপাশি যে স্তরগুলো ছিল সেইগুলো আরও ঘন সন্নিবিষ্ট হয়ে অবস্থান করতে চাইবে। অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো এটাকে বলছে ঘনীভবন। ঠিক একইভাবে যখন এই বাহুটা যখন আবার পিছন দিকে সরে আসবে, তো কাঁপছে, ডান দিক বাম দিক ডান দিক বাম দিক করতেই থাকবে। পিছন দিকে যখন সরে আসবে তখন এই সূর্যলাকার অর্থাৎ এই অংশটা চাপ কম হবে। ওই অংশটা চাপ কম হওয়ার জন্য বায়ুস্তরগুলো এদিকে সরে এসে ঘনীভূত হয়ে এক জায়গায় জড়ো হতে থাকবে। তার ফলে কি হবে, এই সামনের স্তর থেকে তার ঠিক পরের অঞ্চলে চাপ কম হয়ে যাওয়ার জন্য বায়ুস্তরগুলো ফাঁকাফাঁকিভাবে অবস্থান করতে থাকবে। অর্থাৎ এখানে ঘনীভবনের ঠিক পরেই কিন্তু তনুভবন ঘটনাটা ঘটবে। অর্থাৎ একটা সূর্যলাকার বাহু একবার যখন পূর্ণ কম্পন করে তখন সে একবার ঘনীভবন এবং একবার তনুভবন সম্পন্ন করে। অর্থাৎ শব্দ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে সে ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় বিস্তার লাভ করতে পারে। এরপরে দেখো বলছে শব্দ ঘনীভবন এবং তনুভবনের মাধ্যমে বায়ু মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে। বায়ু হচ্ছে একটা স্থিতিস্থাপক মাধ্যম। নেক্সট, তরঙ্গ কাকে বলে? তরঙ্গ কাকে বলে এখানে আমি একটা ডেফিনেশান বলেছি। এই ডেফিনেশান ছাড়া
আরও একটা ডেফিনেশান তোমাদের আছে, আমি পরে লিখেছি, সেই ডেফিনেশানটাও তোমরা লিখতে পারো, সেটা আমার মনে হচ্ছে সেটা আরও সোজা। বলছে যে আন্দোলন কোনো জড় মাধ্যমের কণার সাহায্যে মাধ্যমকে এক স্থান থেকে অন্য স্থানের শক্তি সঞ্চালিত করে অথচ কণাগুলি স্থানচ্যুত হয় না, তাকেই তরঙ্গ বলে। আর মাধ্যমের কণাগুলি সমষ্টিগত কম্পনের ফলে যে তরঙ্গের সৃষ্টি হয় বা যে ধর্মের সৃষ্টি হয় তাকে তরঙ্গ বলছিল। আসছি আমরা তরঙ্গের ডেফিনেশনটা পরে, এটা যদি কেউ করতে চাও করতে পারো, আর পরে যেটা আছে সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার বলছে পূর্ণ কম্পন কাকে বলে। একটা ঘড়ির পেন্ডুলামকে বিবেচনা করো, মনে করো পেন্ডুলামটা এইভাবে ঝুলছিল, সেটা ধরে নাও তোমার পি বিন্দুতে অবস্থান করছিল। এবার পেন্ডুলামটা যখন এখান থেকে এদিকে গিয়ে বি বিন্দুতে এলো, আবার এইখানে এসে সাম্যাবস্থা আসার পর আবার এ বিন্দুতে এলো, আবার এ বিন্দু থেকে পুনরায় বি বিন্দুতে ফিরে গেল। অর্থাৎ এ থেকে কোনো একটা বস্তু যাত্রা শুরু করে পুনরায় যদি ধরো বি থেকে যাত্রা শুরু করে এতে গেল, আবার পুনরায় যদি বিতে ফিরে আসে, তখন যে কম্পনটা সম্পন্ন হলো তখন সেটাকে বলা হয় পূর্ণকম্পন। অর্থাৎ দেখো এখানে সংজ্ঞাটা বলছে কম্পনশীল বস্তুর কোনো কণা ওর গতিপথের যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে একই অভিমুখে ফিরে এলে তাকে পূর্ণকম্পন বলে। ধরো যদি বস্তুটা এখান থেকে গমন শুরু করতো করে এইখানে গেল, আবার এইখানে ফিরে এলো, তখন এইটুকু অংশের জন্য আমরা বলতাম পূর্ণকম্পন। কিন্তু বস্তু তো শুধু এখান থেকে এখানে যাচ্ছে না, এইখান থেকে এই অর্থাৎ এ থেকে শুরু করে বি গেল, আবার এতে ফিরে এলো, এ থেকে বি আবার এইভাবে ফিরে আসাটাকে আমরা বলছি একটা পূর্ণকম্পন। বিস্তার কাকে বলে। কম্পনশীল বস্তু কণার সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সরণকে, এখানে ছবিটা একটুখানি ভালো করে দেখব। যদি আমরা পেন্ডুলামটাকে কোনোভাবে না নাড়িয়ে এই জায়গায় রেখে দিই, তাহলে ওখানে স্থির অবস্থা থাকবে, তাহলে ওটাকে বলছে সাম্যাবস্থা। সাম্যাবস্থা থেকে উভয় দিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ চিত্রে ও বি এবং ও এ, ওটা ও নয়, পিবি এবং পি এ, এটা তো পি বিন্দু ছিল, তাহলে পি থেকে একবার বি যাচ্ছে, আবার পি থেকে এ যাচ্ছে, পিবি এবং পি এ হচ্ছে যথাক্রমে তোমার ওর বিস্তার। ঠিক একইভাবে পর্যায়কাল কাকে বলে। বলছে কোনো কম্পনশীল বস্তু কণার একবার পূর্ণ কম্পনের জন্য যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। অর্থাৎ কম্পনটা শুরু হয়েছিল এ থেকে পি হয়ে বিতে গেল, আবার বি থেকে পুনরায় ফিরে এতে আসলো, তাহলে এই পূর্ণ কম্পন হতে যে সময় লাগে তাকে বলছে পর্যায়কাল। পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। এখন পর্যায়কালের তাহলে এককটা হয়ে যাবে কি সেকেন্ড। কম্পাঙ্ক কাকে বলে। কম্পনশীল বস্তু কণার প্রতি সেকেন্ডে যতগুলি পূর্ণকম্পন সম্পন্ন করে সেটাকেই বোঝে তার কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে কোনো কম্পনশীল বস্তু কণা যতগুলি পূর্ণ কম্পন সম্পন্ন করে, সেটা 10টা হতে পারে, 5টা হতে পারে, যা খুশি হতে পারে, সেটাকেই বলছে তার কম্পাঙ্ক। কম্পাঙ্ককে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এখন স্মল এন = 1/t, অর্থাৎ কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্কটা আমরা এইভাবে লিখতে পারি। এর মানে প্রতিষ্ঠাটা আমি কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা একটুখানি বলে দেবো। আমরা জানি একবার পূর্ণ কম্পন হলে তার সময় লাগে টি সেকেন্ড, এটা আমরা জানি। আবার 1 সেকেন্ড সময়ে পূর্ণ কম্পন হচ্ছে কটা, তোমার 1 সেকেন্ড সময়ে পূর্ণ কম্পন হচ্ছে এনটা। এবার বলবো যে একবার পূর্ণ কম্পন, তাহলে এন বার পূর্ণ কম্পন হতে সময় লাগে 1 সেকেন্ড, তাহলে একটা পূর্ণ কম্পন হতে সময় লাগবে 1/n সেকেন্ড। আবার আমরা জানি একটা পূর্ণ কম্পন হতে সময় যে লাগে সেটাকেই বলছে পর্যায়কাল, অর্থাৎ ক্যাপিটাল টি। তার মানে ক্যাপিটাল টি = 1/n। এটাকেই যদি আমরা ভেঙে লিখি n = 1/T, এইভাবে কিন্তু ব্যাপারটাকে আমরা লিখতে পারি। এখানে একটা আমি ছোট্ট অঙ্ক তোমাদের করতে বলেছি HW হিসাবে। কোনো বস্তুর কম্পাঙ্ক 0.2 হার্জ বা সাইকেল পার সেকেন্ড, এটাকে হার্জ HZ দিয়েও কিন্তু লেখা হয়ে থাকে, HZ। এবার এই যে হার্জ কথাটা এখানে বলা হচ্ছে, হার্জ মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কটা পূর্ণ কম্পন হচ্ছে। এবার এর বলছে পর্যায়কাল কত। আমরা জানি T = 1/n, তাহলে 1/t
দশমিক 2, 1/2 মানে হচ্ছে 5, অর্থাৎ 5 সেকেন্ড তার পর্যায়কাল হবে। এবার বলছে শব্দের বিস্তার। শব্দের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়। একটি পরীক্ষার সাহায্যে এটাকে আমরা কি করে প্রমাণ করব। তাহলে এর আগে আমরা বলে নেব যে শব্দ বিস্তার লাভ করতে গেলে মাধ্যমের প্রয়োজন হয়। আমরা মাধ্যম সাধারণত 3টে পেয়ে থাকি, পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল আর গ্যাস। এই যে পদার্থের 3টে অবস্থা আমরা পাচ্ছি, কঠিন, তরল আর গ্যাস, এই 3টে অবস্থা মধ্য দিয়ে 3টে অবস্থার মধ্যে কঠিন অবস্থা তরলের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের শব্দের যে বিস্তার লাভ সব থেকে বেশি। এটা কি করে বোঝা যায়? ধরো এর কতগুলো বাস্তব উদাহরণ আছে। বহু দূরে কোথাও ট্রেন আসছে কিনা যদি আমরা রেল লাইনে কান পাতি, তাহলে দূরাগত কোনো ট্রেনের চাকার যে ঘর্ষণের শব্দ সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। ঠিক একইভাবে আমাদের যে হাত ঘড়ি, যেগুলো তোমরা টিক টিক করে হাত ঘড়িগুলো চলতো, ওই হাত ঘড়িটাকে তুমি যদি এমনি তোমার কানের একটু দূরে ধরো, তার কোনো শব্দ শুনতে পাবে না। কিন্তু ওই ঘড়িটাকে টেবিলের একটা কোণে রেখে দাও, যে কোণে ঘড়িটা রেখেছো তার ঠিক বিপরীত কোণে তোমার কানটা চেপে ধরো টেবিলে কাঠের ওপর, দেখবে সেই শব্দটা শুনতে পাচ্ছ। অর্থাৎ তুমি ঘড়িটা যখন কান থেকে একটু দূরে রেখেছিলে, শব্দটা তখন গ্যাসীয় মাধ্যম অর্থাৎ বায়ুর মাধ্যমে হয়ে আমাদের কানে আসছিল। কিন্তু যখন তুমি কাঠের উপর রাখলে, কাঠ হচ্ছে তোমার কঠিন মাধ্যমের মধ্য দিয়ে শব্দটা কানে আসছে এবং সেটা জোরে শব্দ শুনতে পাবো। ঠিক একইভাবে জলের মধ্যেও যদি আমরা এটা যদি আমরা পুকুরে স্নান করতে গিয়ে এক্সপেরিমেন্টটা করি, তাহলে কিন্তু সহজে বোঝা যায়। জলে দাঁড়িয়ে যখন তুমি তোমার আঙুলটা মোটকাবে বা কোনো একটা কঠিন বস্তুকে ভাঙবে, তার যে শব্দটা তুমি বেশ জোরে শুনতে পাবে, কিন্তু সেই শব্দটাই একই দূরত্বে দাঁড়িয়ে যদি গ্যাসীয় মাধ্যমে করে থাকো, তাহলে দেখা যাবে তার থেকে আস্তে শোনা যাচ্ছে। এবার বায়ু মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম, কারণ বায়ু মাধ্যমে অবস্থিত বায়ুর কণাগুলি অনেক দূরে দূরে অবস্থান করে, ফলে তাদের দ্বারা শব্দের পরিবহনটা খুব ধীর গতিতে হয়। কিন্তু কঠিন মাধ্যমে অবস্থিত কঠিন কণাগুলি সব থেকে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করায় তাদের মধ্য দিয়ে শব্দের বিস্তার লাভ করাটা সব থেকে বেশি হয়। এবার বলছে যে এখানে একটা প্রশ্ন আমি দিয়েছি যে কঠিন, তরল, গ্যাসীয় মাধ্যমের মধ্যে কোনটিতে শব্দের বিস্তার সব থেকে বেশি? কঠিন মাধ্যমের বিস্তার সব থেকে বেশি, গ্যাসীয় মাধ্যমে সব থেকে কম। কেন কম? কঠিন মাধ্যমে কঠিন পদার্থের অণুগুলি বা পরমাণুগুলি একে অপরের সঙ্গে ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করায় তারা সহজেই শব্দের বিস্তার লাভ দ্রুত করতে পারে। কিন্তু গ্যাসীয় অবস্থায় গ্যাসে পদার্থের অণুগুলি পরস্পর থেকে দূরবর্তী স্থানে অবস্থান করায় বা তাদের মধ্যে আন্তরাণবিক ফাঁক থাকায় তাদের দ্বারা শব্দ বিস্তার লাভ করাটা অত্যন্ত ধীর গতিতে হয়ে থাকে। এখন আমরা এটাও বলতে পারি, এখান থেকে আর একটা প্রশ্ন থাকে যে শব্দ বিস্তার লাভের জন্য একটা জড় মাধ্যমের প্রয়োজন হয়। এটা কিন্তু আমরা একটা সুন্দর পরীক্ষার সাহায্যে করতে পারি। কীরকম পরীক্ষাটা? এখানে তোমাদের একটা ছবি আমি দেখাবার চেষ্টা করেছি। ছবিটা যদিও অস্পষ্টভাবে উঠেছে, তবু আমি একটুখানি বুঝিয়ে দেবো। ধরো এই একটা বেলজার নেওয়া হয়েছে, এইটা হচ্ছে একটা বেলজার। বেলজারটাকে একটা কাঠের পাটাতনের ওপর বায়ুনিরুদ্ধভাবে আটকে রাখা হয়েছে। এবার বেলজারের ভিতরে একটা বৈদ্যুতিক ঘণ্টা রাখা হয়েছে। বৈদ্যুতিক ঘণ্টা রেখে বেলজারের মুখটাকে তোমার বায়ুনিরুদ্ধভাবে বিভিন্ন ভেসলিন বা ওই জাতীয় কোনো পদার্থ দ্বারা আটকে দেওয়া হয়েছে। এখন ওই বেলজারের মুখ দিয়ে দুটি পরিবাহী তারকে বের করে রাখা হয়েছে, যে পরিবাহী তারের সাথে বিদ্যুৎ সংযোগ করলেই তোমার ঘণ্টাটা বাজতে পারবে। এবার বলছে দেখো, ওই যে কাঠের পাটাতনের উপর রাখা হয়েছিল, কাঠের পাটাতনের নিচে একটা বায়ু নিষ্কাশন পাম্পকে এমনভাবে ফিট করে রাখা আছে যাতে করে আমরা ইচ্ছা করলে বায়ুটাকে বের করতে পারি, আবার ভিতরে ঢোকাতে পারি। এই অবস্থায় আমরা দেখো এখানে নিয়েছি বেলজার। এবার এই বেলজারের কাঠের পাটাতনে ভেসলিন দিয়ে বায়ুনিরুদ্ধভাবে আটকে রেখেছি, তার মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের সাথে তোমার একটা বায়ু নিষ্কাশন পাম্প যুক্ত করা আছে। এই অবস্থায় যে যন্ত্রসজ্জাটা হলো, এবার বলছে বৈদ্যুতিক তারের সাথে দুটো যদি আমরা উৎসকে যুক্ত করে দিই, তাহলে দেখা যাচ্ছে যে ভিতরে ঘণ্টাটা বাজতে থাকবে এবং ভিতরে যে ঘণ্টাটা বাজছে সেই ঘণ্টার আওয়াজ আমরা কিন্তু বাইরে থেকে শুনতে পাবো। তারপরে কি বলছে, এবার বায়ু নিষ্কাশন পাম্পের সাহায্যে ভিতরকার বাতাসটাকে আমরা আস্তে আস্তে বের করতে থাকবো। আস্তে আস্তে বের করতে থাকলে দেখা যাবে যে এই ঘণ্টার আওয়াজটা ক্রমশ ক্ষীণ হতে থাকছে বা কমতে থাকছে, তীব্রতাটা কমছে।
কমতে 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 একটা সময় আসবে যখন ভিতরকার সমস্ত বায়ু আমরা বের করে নেব, তখন এই ঘন্টার আওয়াজ আমরা আর এখান থেকে শুনতে পাবো না। তাহলে এবার বলছে আবার যদি বায়ুটাকে ভিতরে আস্তে আস্তে ঢোকাতে থাকি, তাহলে দেখা যাবে শব্দটা আস্তে আস্তে আমরা শুনতে পাচ্ছি, এবং সম্পূর্ণরূপে যখন বায়ু আমরা ভিতরে প্রবেশ করিয়ে দেবো, তখন আরও জোরে আমরা শব্দ শুনতে পাবো, বা স্বাভাবিক অবস্থায় যেমন শব্দ শুনতে পাওয়ার কথা সেখান থেকে আমরা জোরে শব্দ শুনতে পাবো। তাহলে এই পরীক্ষা থেকে আমরা একটা সিদ্ধান্তই নিতে পারি যে, বা এটা প্রমাণিত হয় যে শব্দের বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন। এক্ষেত্রে যেমন গ্যাসীয় মাধ্যম ছিল, আর ভিতরে তো অন্য কোনো মাধ্যম ছিল না, সেটাকে গ্যাসীয় মাধ্যমটাকে আমরা বের করে নিচ্ছিলাম, সেই জন্য ঘন্টাটা পুরোপুরি শূন্য মাধ্যমে হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু আর কোনো শব্দ শুনতে পাচ্ছিলাম না। এখন এই যে ঘটনাটা আমরা পেলাম, এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন এসেই যায়। চন্দ্র বা সূর্য অনবরত বিস্ফোরণ ঘটছে, ছোটোখাটো ধস বা ভূমিকম্প, বিস্ফোরণের কোনো আওয়াজই কিন্তু আমরা পৃথিবী থেকে শুনতে পাই না। চাঁদ এবং সূর্যে যাই ঘটুক না কেন, তার শব্দ কিন্তু আমরা পৃথিবী থেকে শুনতে পাই না। তার কারণ হচ্ছে যে চাঁদ এবং পৃথিবীর মাঝে কোনো মাধ্যম নেই। অর্থাৎ আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে যেই চলে যাব, তাহলে চাঁদ আর পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো না কোনো একটা জায়গায় সম্পূর্ণরূপে শূন্যস্থান থাকায় বা কোনো মাধ্যম না থাকায় শব্দ ওই শূন্য মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। তাই চন্দ্রে অনবরত বিস্ফোরণ ঘটার সত্ত্বেও আমরা কিন্তু সেই শব্দ শুনতে পাই না।